নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিতে ৩ শতাধিক নাম, সততা নিরপেক্ষতার পাশাপাশি বলিষ্ঠতায় গুরুত্ব রাজনৈতিক দলগুলোর। সুসময় জোটবদ্ধ থাকলেও দুঃসময়ে ভাঙনের সুর ১৪ দলে। দল ছাড়ছেন কর্মীরা, আওয়ামী লীগের অপকর্মের দায় না নেয়ার ঘোষণা। ৫৮ কোটি টাকার হাইটেক সিটি স্টেশনে সারাদিনে ট্রেন থামে ২টি। গড়ে যাত্রী সংখ্যা মাত্র ৪৭ জন। নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্টেশন মাস্টার। নাব্য সংকটে অনিশ্চিত আরিচা কাজিরহাট ফেরি চলাচল। অপরিকল্পিত ড্রেজিংয়ে চলাচল অনুপযোগী নৌ চ্যানেল, সেবা বন্ধের আশঙ্কা। এবং ভারতের মণিপুর রাজ্যে ফের উত্তেজনা। ২ মন্ত্রী ও ৩ বিধায়কের বাড়িতে অগ্নিসংযোগ। ৭ জেলায় কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শিকা আজিজ। নতুন নির্বাচন কমিশন গঠনে ৩ শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝাপড়ার মাধ্যমেই নাম দিয়েছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। গুরুত্ব পেয়েছেন সাবেক আমলা, বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি ও সেনা কর্মকর্তা। নাম প্রস্তাবের ক্ষেত্রে শুধু সততা নিরপেক্ষতা নয়, বরং বলিষ্ঠ ব্যক্তিত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান দলগুলোর নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে ইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গেল ৩টি জাতীয় নির্বাচনে দলকানা কর্মকাণ্ড, সুষ্ঠু ভোট আয়োজনে অক্ষমতা, অব্যবস্থাপনা সহ নানা ইস্যুতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা এখন তলানিতে। তাই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজ। নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির পক্ষ থেকে ১০ জন ও জামায়াতে ইসলামী ৮ জনের নাম সার্চ কমিটিতে জমা দিয়েছে। 10টা নাম আমরা প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে। অন্যান্য দল তারা যাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারাও প্রস্তাব করেছে। তা আমরা আশা করছি একটা ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি উপযুক্ত ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাজেস্ট করবেন, প্রস্তাব করবেন, যেটা রাষ্ট্রপতি যেটা ফাইনাল সিদ্ধান্ত দেবেন, চূড়ান্ত দেবেন, যাতে করে কোনো বিতর্কিত ব্যক্তি ওখানে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন বলে আমাদের বিশ্বাস, আমরা আস্থা রাখতে চাই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, ২-১ জনের নাম কমন থাকলেও প্রতিটি দলই আলাদা তালিকা দিয়েছে। সার্চ কমিটিতে জমা হওয়া তালিকায় আছেন সাবেক আমলা শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মহিবুল হক, ডক্টর মোহাম্মদ জকরিয়া ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, বিচারপতি। এরকম নির্বাচন কমিশন আমরা মনে করি হওয়া দরকার, যারা যদি মনে হয় যে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাপারে তারা একটু অপ্রয়োজনীয় তারা একটু প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে, তো তাদেরকেও তারা চ্যালেঞ্জ করতে পারেন। এরকম মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন হওয়া দরকার। ২১ নভেম্বরের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। নতুন কমিশনের জন্য যাদের নাম আলোচনায় আছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে গণশুনানির দাবি উঠলেও তা বিদ্যমান আইনে সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সার্চ কমিটি সংক্রান্ত এই নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত ২০২২ সালের যে আইনটা, সেই আইনটা ত্রুটিপূর্ণ। সেটা স্থগিত করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারত। সেই ক্ষেত্রে গণশুনানির বিষয়টা সামনে আসতে পারত। এখন তো আইনি প্রক্রিয়ার মধ্যেই গিয়েছে সরকার। সার্চ কমিটির মধ্য দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস এবং অন্যান্য কর্নার থেকে নাম আহ্বান করেছেন। সেই নামগুলো থেকে ওনারা যাচাই বাছাই করে তারপরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা চূড়ান্ত হবে। এখানে গণশুনানির বিষয়টা তো স্থান পাওয়ার কথা না। নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি প্রশাসন, বিচার বিভাগ সহ নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢেলে সাজানোর দাবিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুসময়ে জোটবদ্ধ থাকলেও দুঃসময় ভাঙনের সুর ১৪ দলে। একদিকে গ্রেপ্তার হচ্ছেন সিনিয়র নেতারা, অন্যদিকে দল ছাড়ছেন কর্মীরা। তারা বলছেন ১৪ দলের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের অপকর্মের দায় শরিকরা নেবে না। আর বিশ্লেষকরা বলছেন দুর্দিনে নেতাকর্মীদের দল ছাড়ার হিড়িক সংগঠনকে আরও দুর্বল করে দেবে। এম এ আজিমের রিপোর্ট। উল্টে আছে নৌকা, প্রধান ফটকে জিয়াউর রহমানের পোস্টার। এখন আর দেখা মেলে না দলের নেতাকর্মীদেরও।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থাটা ঠিক এখন এমনই। 14 দলের নেতৃত্ব দেওয়া সংগঠনটির অবস্থা যখন এমন, তখন অন্য দলগুলো কি ভাবছে, কোন পথে যাচ্ছে তাদের রাজনীতি। সরকার পতনের পর মামলা আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ সহ 14 দলের সুবিধাভোগী নেতারা। আতঙ্কে কর্মীদের দল ছাড়ার হিড়িক পড়েছে। 14 দলের অন্যতম শরিক জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য রোকনুজ্জামান ইতিমধ্যে পদত্যাগ করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি নুরুন নবীর নেতৃত্বে উত্তরের গোটা কমিটি দল ছেড়েছে। দল ত্যাগ করা নেতারা বলছেন, আওয়ামী লীগের সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাটের দায় তাদের না। 14 দল থেকে বারবার বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও সুবিধাভোগীদের কারণে তা সম্ভব হয়নি। 14 দল কেন? আওয়ামী লীগের লুটপাট, দলবাজি, দলীয়করণ, দুর্নীতি, এগুলো কেন অংশীদার হবে? তো জাসদ তো একটা সংগ্রামী দল, সেই সংগ্রামী দলের কর্মী হিসেবে আমরা অবশ্যই আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের দায়িত্ব নিতে পারি না। অতএব 14 দল ভেঙে দেওয়া হোক। অবশ্য 14 দলের অংশীদার জাসদ নেতারা বলছেন, দল ত্যাগ যে কারো ব্যক্তিগত বিষয়, তবে দুঃসময়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন তারা। একজন মানুষের স্বাধীনতা আছে, সে যে কোনো দলে যেতে পারে। সেই কারণেই হয়তো বা সে কেন গিয়েছে তার কৈফিয়ত সেই দিতে পারবে। তো আমাদের নিয়মিত যোগাযোগ আমরা রক্ষা করি নেতাকর্মীদের সঙ্গে, এবং তারা সাহসের সঙ্গেই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা সেটা করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, নেতাকর্মীদের আটকাতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে দল ও জোট। তাদের ঐক্য দরকার ছিল, কিন্তু আর যে ঐক্য ছিল তাদের 14 দলীয় জোট, সেটা যদি বের হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এটা আরো দুর্বল হবে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর 23 দফা দাবি নিয়ে জোটবদ্ধ হয় 14টি রাজনৈতিক দল। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উঠে পড়ে লেগেছে। সরকার ব্যর্থ হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 3য় জাতীয় কাউন্সিলে এই কথা বলেন তিনি। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। হাসান মাহমুদের প্রতিবেদন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 3য় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় ও পেশাজীবী পরিষদের নেতারা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তার যে নেত্রী ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সত্য। কিন্তু আর যে 2টি ধাপ বাকি আছে, দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে, এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচারের দোসররা উঠে পড়ে লেগেছে। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভেতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের প্রতি জনগণের সমর্থন কমে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা যদি না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন, কোনোটাই কিন্তু টেকসই হবে না। একজন নাগরিকের
রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পোশাক খাতকে আরও শক্তিশালী করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকার বদলের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়ানো হয়েছে। প্রথমবার বিশেষ এ ক্ষমতা দেওয়ার নির্ধারিত 2 মাস অতিবাহিত হওয়ার আগে শুক্রবার সময় বাড়ানোর আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন শনিবার প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মতো সুযোগ থাকছে সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদূর্ধ্ব কমিশন পাওয়া কর্মকর্তাদের। পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবির সমপর্যায়ের কর্মকর্তাদেরও এই ক্ষমতা থাকছে। এর আগে গেল 17 সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেওয়া হয়েছিল। ভবঘুরে আর পশু পাখির আশ্রয়স্থল এবং টিকটক কেন্দ্রে পরিণত হয়েছে গাজীপুর কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন। ব্যয়বহুল স্টেশনটিতে সারাদিনে থামে মাত্র 2টি ট্রেন, যদিও মেলে না যাত্রীর দেখা। নির্জন ও ভুতুড়ে পরিবেশের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্টেশন মাস্টার। সহকর্মী এম নজরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 2016 সালে কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে রাখেন বঙ্গবন্ধু হাইটেক সিটি। এরই 100 মিটার দূরত্বে অন্তত 58 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে হাইটেক সিটি রেল স্টেশন। আধুনিক স্টেশনটি 2018 সালে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন এ স্টেশন হয়ে অন্তত 40টি ট্রেন চলাচল করে, অথচ থামে টাঙ্গাইল কমিউটার, সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের 2টি ট্রেন। প্রতিদিন গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা ও উত্তরবঙ্গের 12,000-এরও বেশি যাত্রী এ স্টেশন থেকে চলাচলের কথা থাকলেও গেল 6 বছরে গড়ে যাতায়াত করেছে মাত্র 47 জন। পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকা ও যাত্রী সংকটে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে দৃষ্টিনন্দন স্টেশনটি। সুযোগ পেয়ে টিকটক তৈরি সহ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন স্থানীয়রা। আমরা সবাই আশাবাদী ছিলাম যে আমাদের এখানে ট্রেন থামবে, আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবো। কোটি টাকা ব্যয় করার পরেও যদি ট্রেন না থামে, লোকের জন্য উপকারী যদি না হয়, তাহলে তো এটা বৃথা চলে যায়। একটা পার্ক বানায় থুয়ে দিছে, স্কুল কলেজের ফলাইফানা আহে, ঘুরবার নিকে আহে, আড্ডা দেয়, এই বন্ধই কোনো গাড়ি স্টপিট দেয় না। স্টেশনে মাত্র 2 জন কর্মকর্তা দায়িত্ব পালন করলেও নেই রেল পুলিশ কিংবা নিরাপত্তা প্রহরী। এ কারণে ভবঘুরে ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। সরকারি সম্পদ চুরির অভিযোগও করেন স্টেশন মাস্টার। 2টা ট্রেনই স্টপেজ ছিল আপাতত, এর 2টাও সাময়িক বন্ধ আছে আর কি। তো আমাদের নিজের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তো সেই ক্ষেত্রে তো আমরা আর যিনি এত বড় স্টেশন নিরাপত্তার অভাব তো হবে, এই জন্য এটার কিছু স্বার্থন্বেষী মানুষ বা মহল আছে যারা এটার ফায়দা লুটছে গভীর রাতে। রেলওয়ে জানিয়েছে প্রতি বছর এ স্টেশনে ব্যয় 30 লাখ টাকারও বেশি, অথচ গড় আয় 9.25 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি এবং রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রশিদকে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রশিদ একাধিক মামলার আসামি, যার মধ্যে ঋণ খেলাপি সংক্রান্ত মামলাও রয়েছে। তার ও পরিবারের বিরুদ্ধে আদালতে মোট 68টি মামলা চলমান। নাব্য সংকটে অনিশ্চয়তার মুখে পড়েছে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। বিআইডব্লিউটিএ এর ড্রেজিং বিভাগের অপরিকল্পিত ড্রেজিং এর কারণে এখনও তৈরি হয়নি ফেরি চলাচলের উপযুক্ত নৌ চ্যানেল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই নৌ রুটের ফেরি সেবা। সহকর্মী আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু।
দিনের পর দিন নাব্য সংকটে হুমকির মুখে মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। আওয়ামী লীগ সরকারের সময়ে কোটি কোটি টাকা ব্যয় করেও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে 14 কিলোমিটার দূরত্বের এই নৌ রুটটিতে ফেরি চলাচল স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই নৌ রুটে ফেরি চলাচল। আর ফেরি চলাচল বন্ধ হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগে ফেলবে মারাত্মক প্রভাব। এর আগে নাব্য সংকটে গেল 1 নভেম্বর শুক্রবার রাত 10টা থেকে 3রা নভেম্বর রোববার বেলা 11টা পর্যন্ত 37 ঘন্টা এবং 8ই নভেম্বর শুক্রবার রাত 11টা থেকে 11ই নভেম্বর সোমবার বেলা 2টা পর্যন্ত 62 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। সপ্তাহ যেতে না যেতেই এভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালক ও সংশ্লিষ্টরা। 6টা ডেজার যদি ঠিক মতো মাটি কাটে তাহলে গান ক্লিয়ার হয়ে যায়, এরা তো কাজ করে না, ফকচোদ্দ কাজ করে। এই মাটিটা ওই ড্রেজিং করার পরে পাশেই ফেলছে, স্রোতের কারণে ওই মাটি আবার আপনার এই নদী ভরাট হয়ে যাচ্ছে। ঘাটে যদি 3-4 দিন পয়সা থাকতে হয়, সমস্যা গেলে থাকলে আমাদের ড্রাইভার অনেক ক্ষতিগ্রস্ত হয়, মালিকের ক্ষতিগ্রস্ত, আমাদের ড্রাইভার হেল্পার ক্ষতিগ্রস্ত হয়। নাব্য সংকট নিরসনে খনন কাজ চলমান আছে উল্লেখ করে সার্বক্ষণিক ফেরি সেবা চালু রাখতে কর্তৃপক্ষ সচেষ্ট আছে বলে জানান বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের এই কর্মকর্তা। ডিসেম্বরে 10-15 তারিখ পর্যন্ত এমন থাকবে, ঠিক আছে। হয়তো বা আল্লাহ যদি চায় ভালো রাখতে পারে, নাহলে আবার ফেরি বদলাতে পারে, ওই সময় আমরা ড্রেজিং করে দেবো, আবার এইভাবে সচল করবো আর কি। কিন্তু ডিসেম্বর মাসে একটা পর্যায়ে গেলে আমাদের যে সময় পানিটা যে সময় একবার পরিষ্কার হয়ে যাবে, মানে স্বচ্ছ হয়ে যাবে, ওই সময় আর কোনো সমস্যা হবে না। ওই সময় যে ড্রেজিংটা করবো ওই ড্রেজিংটাই টিকবে। এদিকে ক্রমাগত নদীর পানি কমায় সৃষ্টি হয়েছে ডুবোচরের, যাতে চলাচলের সময় আটকে যাচ্ছে ফেরি। ড্রেজিং কার্যক্রম সফল না হলে ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা। ফেরি সার্ভিস চালু হলেও দেখা যাচ্ছে যে আবার নতুন করে বিভিন্ন জায়গায় সিলট্রেশন হচ্ছে। 13 কিলোমিটার পথের অনেক জায়গাতেই আমাদের নাব্যতা সংকট রয়েছে। বিআইডব্লিউটি যথেষ্ট চেষ্টা করতেছে ড্রেজিং করে লাইনটাকে, চ্যানেলটাকে ঠিক রাখার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ নৌ রুটে নাব্য ফিরিয়ে এনে ফেরি চলাচল স্বাভাবিক করতে স্থায়ী উদ্যোগের দাবি সাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে মাছের দাম, কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দেশি মাছের সরবরাহ কেমন দেখছেন? বাগেরহাটে মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের মাছের দাম কিন্তু কমেছে। সকাল থেকে বাগেরহাটের সব থেকে বড় যে বাজার, সেই বাজারে আমরা দেখেছি যে প্রতিটি দোকানেই মাছের সরবরাহ অন্যান্য দিনের থেকে বেশ বেশি, এবং বিশেষ করে বাগেরহাটে উৎপাদিত যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, ভেটকি, চিংড়ি, ফাঁসা, এসব মাছের সরবরাহ একটু বেশিই বলা যায়। এছাড়া সাগরের যে মাছ, ইলিশ সহ অন্যান্য সব মাছের সরবরাহ কিন্তু কিছুটা বেড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু মাছের দাম জানাতে চাই, এই বাজারে আজকে সব মাছের দাম কমেছে। সেই অনুযায়ী পাতারি অথবা ভেটকি যে মাছ, সেই মাছ বিক্রি হতো 700 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে, সেই মাছ আজকে আকার ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা পর্যন্ত কেজি দরে, অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু 100 থেকে 200 টাকা দর কমেছে। রুই, কাতলা, মৃগেল, চায়নাপুটি এসব মাছেরও দাম কমেছে। দাম কমে এখন 220 থেকে 350 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে ফাঁসা, টেংরা এবং চিংড়ি মাছের কেজি প্রতি 500 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে শীতকালীন মৌসুম চলে আসায় নদী, খাল, বিল এবং মৎস্য ঘেরের যে পানি টেনে গেছে, এই কারণে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। আমার সাথে একজন ব্যবসায়ী রয়েছেন, এই ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো, তার কাছে জানতে চাবো যে মাছের সরবরাহ কেমন এবং মাছের দাম কেমন বাজারে, আমাদেরকে একটু জানাবেন। বাজারে মাছের দাম আগের তুলনায় অনেক একটু কম। আগে যে পাতারি মাছ বিক্রি হয়েছে 600 টাকা, এখন ধরেন 420 টাকা, 450 টাকা। বাজার তার সবসময় একরকমের থাকে না, কিন্তু চাল, ডাল, আলু, তেল এইগুলো অনেক দাম বেশি। সাধারণ মানুষের
খাইতে অনেক কষ্ট হয়। যারা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাকে বাজার দ্রব্য মূল্য যাতে নিয়ন্ত্রণে আসে আমরা সেই আশা করি। ব্যবসায়ী আমাদেরকে জানাচ্ছিলেন যে মাছের দাম কিছুটা কমেছে, তবে চাল ডাল সহ অন্যান্য সব কিছুর দাম কিন্তু বাগেরহাটের বাজারে বেড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু সাগরের মাছের দাম জানাতে চাই, আজকের বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু 1300 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই 1 কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ 1800 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। এর থেকে ছোট যে ইলিশ, 2টায় কেজি ওজনের ইলিশ, এটা বিক্রি হচ্ছে 1000 টাকায়, এবং 3টায় ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। অর্থাৎ ইলিশ মাছেরও কিন্তু দাম কমেছে। আমার সাথে একজন ইলিশ বিক্রেতা রয়েছে, তার কাছে একটু জানতে চাবো যে ইলিশের সরবরাহ কি পরিমাণ? ইলিশের সরবরাহ একদম কম, খুবই কম, এর জন্য একটু দাম চড়া এই আর কি। আপনি তো বললেন আগে দাম এই যে আগে এখন বিক্রি হবে ধরেন 500-600 টাকা, এখন যদি 700-800 টাকা, একটু দাম মাছ আমদানি কম এই আর কি। অন্য অন্য মাছ খুবই কম মাছ, ওর জন্য একটু দাম চড়া, না আরো দাম কমে যাবে। এই গন শুরু হয়েছে, আরো দাম কমবে। এই ব্যবসায়ী আমাদেরকে জানাচ্ছিলেন যে সাগরের মাছের দাম যেভাবে কমার কথা ছিল সেই পরিমাণ কমেনি, তবে দাম কিছুটা কমেছে। এছাড়া বাগেরহাটের বাজারে যে সাগরের যেসব মাছ ছিল, সেই মাছের কিন্তু দাম কমেছে বলে আমরা জেনেছি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ খবর। এবছর দেরিতে শীতের আগমন হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সাধারণত শরতের শীতের আগমনী বার্তা থাকলেও এবার হেমন্তে এসে অনুভূত হচ্ছে শীত। ভোর থেকেই দেখা মিলছে ঘন কুয়াশার। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয় কন্যা হিসেবে পরিচিত। এখানে শীতের আগমন ঘটে শরতের শুরুতেই। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো জেলা। শীতকাল থাকে 4 থেকে 5 মাস পর্যন্ত। তবে এবছর শীত এসেছে হেমন্তে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগেই উত্তরের হিমেল হাওয়া অনুভূত হতে শুরু করে। সন্ধ্যা থেকেই দেখা মেলে শিশিরের। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা। অনেকেই হালকা গরম কাপড় পরতে শুরু করেছে। আমাদের শীত বেশি, কুয়াশা বেশি, শীতাতে না কাপড় ধর গাড়ি শীত আসার 2 মাস আগত এবার দেরি কুয়াশার কোন আর কি। এখনো মনে হয় আজ শীত পড়ছে, এখন আর পরে মানে মোটা কাপড় পিন দেওয়া হবে। কিছুদিন আগে আমাদের পঞ্চগড়ে শীতকালীন কম ছিল, এখন দ্বিতীয়ত আজকা থেকেই আমাদের পঞ্চগড়ে শীতকালীন বেশি দেখা যাচ্ছে। সকালবেলায় কোনো সূর্য দেখা যায় না। কয়েকদিন থেকে তো ঠান্ডা খুব কম, আজকে দেখতেছি ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে অনেক বেশি। দেখতেছেন এখন আকাশে অনেক কুয়াশা দিছে। মোটামুটি শীত পড়ে গেছে। বাসা থেকে আসলাম শার্ট পরে, এখন থেকে শার্ট দিয়ে কাজ হচ্ছে না, প্রচুর ঠান্ডা করতেছে। ঠান্ডাটা বেশ অনেকদিন থেকে কম ছিল, এখন বর্তমান বেশি হয়ে গেছে। পঞ্চগড়ে নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। এদিকে শীত ঘিরে বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি।